সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটোল টাটা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বেগম জিয়ার ঘরে ফেরা ও সাম্প্রতিক প্রসঙ্গ। আর এই নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক চাইলে আপনিও এই আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, আর এর জন্য আমাদেরকে ফোন করুন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটি দেখা যাচ্ছে তাতে চলে যাচ্ছে আলোচনায়। শাবান মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করছি আজকে আলোচনা। আমাদের সাবজেক্টটি আজকে হচ্ছে বেগম জিয়ার ঘরে ফেরা ও সাম্প্রতিক প্রসঙ্গ। তো তার আগে একটু আমি যেহেতু সাম্প্রতিক প্রসঙ্গ, সাম্প্রতিক বিষয় দিয়ে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমরা গতকালকে বা গত 2 দিন ধরে দেখছি যে বিএনপির যে নয়াপল্টনে অফিসটি সেটি 3 মাস পরে খুলে দেওয়া না, আসলে ওখান থেকে পুলিশ একটু সরে গেছে, বিএনপির নেতারাও সেখানে ঢুকেছেন, ধোঁয়া মোছা চলছে। অনেক দিন ওটার পাশ দিয়ে যাই, কোনো বাতি জ্বলতো না, কালকে দেখলাম বাতি জ্বলছে। এদিকে গুলশান অফিসেও পুলিশ পাহারা সরে গেছে, বেগম জিয়াও ঘরে ফিরে গেছে। সব কিছু মিলে কি মনে হয় যে দুই দলই একটু ছাড় দিয়ে একটি অবস্থানে আসতে যাচ্ছে, যেটি আমরা এক্সিট পয়েন্ট বলছি বা যাই বলছি আর কি, সামনে নির্বাচনকে সামনে রেখে একটু স্বস্তির বাতাস আমরা দেখছি রাজনীতির মাঠে? জি, এটি তো আর জাতীয় নির্বাচন না, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, যদিও স্থানীয় সরকারের অধীনে নির্বাচন, তারপরে এই নির্বাচন দুটো এত গুরুত্বপূর্ণ নির্বাচন যে এটি জাতীয় নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে। এই নির্বাচনকে ঘিরেই যে অদৃশ্য একটি সমঝোতা হচ্ছে তা নয়, সার্বিক পরিস্থিতির বিবেচনায় আমি অবশ্যই বলবো যে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান সমঝোতা না হলেও অদৃশ্য একটি সমঝোতা হয়েছে। সেটি দুই রাজনৈতিক দলের কর্মকাণ্ডে আমরা স্পষ্টতই বুঝতে পারছি, এবং এটি দেশের মানুষের জন্য, জাতির জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য একটি সুসংবাদ, শুভ সংবাদ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির মতো একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলের অফিস কী কারণে 93 দিন বা 90 দিন তালাবদ্ধ থাকবে, এটি আমার কাছে বোধগম্য নয়। হয়তো পরিস্থিতির কারণে তাদের রাজনৈতিক দলটি 2-1 দিনের জন্য তালাবদ্ধ থাকতে পারে, এটি তো গণতন্ত্রের কোনো শুভ ইঙ্গিত বহন করে না। হাওয়েভার, এই বেগম খালেদা জিয়ার আজকে আদালতে হাজিরার ভেতর দিয়ে তিনি জামিনে মুক্ত হয়ে তিনি তার বাসভবনে ফিরেছেন, এটি একটি মানে জাতির জন্য একটি স্বস্তির নিঃশ্বাস। অ্যাটলিস্ট আমরা বুঝতে পেরেছি যে এখন যে সংঘাতময় পরিস্থিতি বিরাজমান ছিল তার থেকে উত্তরণ হয়েছে। আমার মনে হচ্ছে যে এই 93 দিন অবরুদ্ধ থাকার ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনি দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি। একটি হচ্ছে শহীদ দিবসে জাতীয় স্মৃতিসৌধে তিনি শহীদ দিবসে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে পারেননি, এবং 26শে মার্চের প্রোগ্রামে জাতীয় স্মৃতিসৌধে তিনি যেতে পারেননি বা যাননি। দুটোই বিশ্লেষণ করলে দাঁড়ায় যে তিনি যাননি। তা উনি যেহেতু এখন মুক্ত, ওনার স্বাধীনভাবে চলাফেরার কোনো, আগেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে তিনি যেখানে খুশি যেতে পারেন। এটি যদি আপনি মেমোরি রিকল করেন আপনি তাহলে দেখবেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার জন্য কিন্তু নির্ধারিত ছিল তার গুলশানের বাসভবন। হ্যাঁ, বাট প্রধানমন্ত্রী কিন্তু বারবারই বলেছেন, এই আহ্বানটি তিনি জানিয়েছেন, কিন্তু সেই সুযোগ তিনি নেন, সেই সুযোগটি তিনি গ্রহণ করেননি। এখন আমার মনে হয় যে মাননীয় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তার উচিত হবে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান সাহেবের কবরে তিনি শ্রদ্ধা জানাতে যাবেন কি না যাবেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জাতীয় স্মৃতিসৌধে অন্ততপক্ষে তিনি যাবেন, যেহেতু তিনি যেতে পারেননি। শহীদ মিনারেও যদি তিনি এখন যাবেন নাকি ভবিষ্যতে, এখনই তার অন্ততপক্ষে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সুযোগ আছে, এটি তিনি যেতে পারেন। কারণ এই একটি ক্ষত তিনি সৃষ্টি করেছেন কিন্তু স্বাধীনতা প্রিয় মানুষের মধ্যে। আর এই যে একটি এক্সিট রুট দিয়ে বেগম খালেদা জিয়া তার বাসায় ফিরলেন, আমার মনে হয় সরকারের উচিত হবে, সরকার বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে যে প্রশংসাসূচক একটি পদক্ষেপ নিয়ে, এখন সরকার কিন্তু 16 কোটি মানুষের কাছেই প্রশংসাসূচক একটি জায়গায় আছে। প্রধানমন্ত্রী ছাড় দিয়েছেন সবচেয়ে বেশি আমি মনে করি, আবার বিরোধী দলের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়নি তা আমি বলবো না, তারাও কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে হাজিরা দিয়ে
জামিনে মুক্ত হয়ে তারা ফিরে গেছেন, তাদের উপরেও গত 93 দিন অন্তত পক্ষে সরকারের পক্ষ থেকে, আমি যদি বলি যে সরকারের পক্ষ থেকে নানান ধরনের নিয়ন্ত্রণের প্রচেষ্টা ছিল, যেটি তাদের ভাষায় নানান ধরনের নির্যাতন, বিরোধী দলের ভাষায়, কিন্তু আমি মনে করি যে নিয়ন্ত্রণ ছিল। এই নিয়ন্ত্রণহীন যে অবস্থা তৈরি করলো সরকার, এটি বিরোধী দলের জন্য একটি ভালো দিক। আর বিরোধী দল যে 93 দিনের যে অগ্নিসংযোগ, অবরোধ, হরতাল, মানুষ পুড়িয়ে মারা, সর্বোপরি মানে আন্ডারগ্রাউন্ড থেকে, অদৃশ্য জায়গা থেকে বাংলাদেশ বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী কর্মসূচিতে তারা লিপ্ত হয়েছিল, সেই জায়গা থেকে তারা গণতান্ত্রিক কর্মসূচিতে ফিরে আসলো। এটি পুরো জাতির জন্য, পুরো দেশের জন্য, সর্বোপরি দেশের মানুষ যে ধৈর্যের পরিচয় দিয়েছে 93 দিন, দেশের মানুষ তাদের হরতাল অবরোধে সাড়া না দিয়ে তারা ধৈর্য পরীক্ষায় সরকার এবং বিরোধী দল উভয়ের জন্য 153 জন বা 150 লোক মারা গিয়েছে, প্রায় 1.5 লাখ হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে, তারপরে মানুষ ধৈর্য পরীক্ষা দিয়ে দুই দলেরই কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে। তারা কিন্তু অধৈর্যের কোনো আচরণ শো করেনি। সেজন্য 16 কোটি মানুষকেও দুই রাজনৈতিক দল আস্থায় নিয়ে, জনগণ যেটি চায়, জনগণের কল্যাণে যেটি দরকার, দুই দলকেই সেই বিষয়টি বিবেচনা করে একেবারে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে এখন তাদের সত্যিকারের গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ দেওয়া উচিত। এটি আমি মনে করি। কাজই তো আসলে জনগণের কল্যাণে কাজ করা। এটি আমি আবার আসবো ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে প্রশ্ন, এই প্রশ্নের সঙ্গে একটু সাপ্লিমেন্ট করব। আপনার কি মনে হয় যে 92 দিনে কি দুই দলে বুঝতে পারলো যে এটা একটি এন্ডলেস ফাইট, আসলে এই ফাইটের আসলে কোনো রেজাল্ট নেই, সেই অবস্থা, সেই জন্য কি তারা তাদের নিজের অবস্থান থেকে একটু সরে এসে একটু স্পেস করে দিল কিনা দুইজনের জন্য? গত 2-4 দিন ধরে যা দেখছি তাতে আমি বলবো যে রাজনীতির একটি সুবাতাস কিন্তু বইতে শুরু করেছে। আমরা দেখেছি যে আমাদের যে দলীয় কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, সেটা 3 মাস ধরে বন্ধ ছিল। 3 তারিখে যখন রুহুল কবির রিজভীকে ধরে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে পুলিশ, তারপর থেকে ওটা তালাবদ্ধ ছিল, পুলিশই তালা দিয়ে দিয়েছিল, যেটা শাবান ভাইকে আমি শ্রদ্ধা করি ভীষণ রকম। ওনার পত্রিকা কিন্তু আমার রিসার্চের একটা খুব স্ট্রং হাতিয়ার, খুব নির্ভীক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, এবং সত্যে পিছপা হয় না সেই পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, উনি ওখানে আছেন। তো শাবান ভাই বলছিলেন যে কোনো গণতান্ত্রিক দেশে কোনো গণতান্ত্রিক দলের কার্যালয়ে তালা লাগানোটা আসলে গণতন্ত্রের নমুনা হতে পারে না। আমি ওনার সাথে একদম একমত যে এটা আসলে গণতন্ত্রের নমুনা না, সেই তালা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং কারণে তালা লাগানো, সেটাই যে ওটা খুলে দেওয়া হয়েছে। কোনো কারণ হয়তো সরকারের কাছে থাকতে পারে, কিন্তু আমাদের কাছে বোধগম্য নয়। আচ্ছা, তো সেটা খুলে দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা যাচ্ছেন, ধোয়া মোছাও কাজ চলছে, তবে বিদ্যুৎ এবং পানির সংযোগ বোধহয় এখনো নাই, যেটা আমি দেখে আসলাম আজকে পত্রিকায়। আর আরেকটি পজিটিভ দিক হচ্ছে নির্বাচন শুরু হয়েছে, এবং সিটি, যদিও জাতীয় নির্বাচন নয়, এটি সিটি কর্পোরেশন নির্বাচন, কিন্তু দুটি প্রধান শহরে, ঢাকা এবং চট্টগ্রাম, তো রাজধানীতে নির্বাচন হবে। এবং বিএনপি একটি নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন মেজর প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার হাত ধরে বিএনপির পথ চলা। তো নির্বাচনে বিএনপি অংশ নেবেন, এটাতে আসলে অবাক হবার কিছু নেই, তবে এটা তো একটা পজিটিভ দিক বটেই। এবং আজকে আমাদের বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী, উনি কোর্টে হাজিরা দিয়েছেন, জামিন হয়েছে এবং উনি বাসায় ফিরে গেছেন। তো প্রত্যেকটা খবরে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে দু দলের যে অনড় শব্দটা এসছে বারবার, যে দুটো দলে খুব অনড় অবস্থানে আছে, কেউ ছাড় দিতে রাজি নয়, সেই অবস্থানটা থেকে আমি মনে করি অনেকখানি বোধহয় দু দলই ফ্লেক্সিবল হয়ে গেছে এবং পরস্পরকে স্পেস দিচ্ছে, যেটা গণতন্ত্রের প্রথম শর্ত, সহাবস্থান। আরেকটা কথা আমি বলি যে এই 55,000 বর্গমাইলের বাইরে তো আসলে আমরা কেউ যেতে পারবো না, আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে। আসুন একসাথে থাকি, বহু দল, বহু মত, বহু পথ, সেটা মিলেই তো গণতন্ত্র, সেটা নামই তো গণতন্ত্র। এবং আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধটা তো হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। আমরা যদি একদলীয় শাসন কায়েমের চেষ্টা করি, শুধু এক মতকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করি, ভিন্ন মতকে যদি আমরা জায়গা না দেই, এবং ভিন্ন মত যারা পোষণ করেন, প্রচার করেন, লালন করেন, ধারণ করেন, তাদেরকে আমরা জায়গা না দেই, তাহলে আমার মনে হয় যে গণতন্ত্র তো থাকবেই না, উল্টো এমন কিছু শক্তির উত্থান হবে, তৃতীয় শক্তি, যারা কিনা দুটো রাজনৈতিক বা গণতান্ত্রিক দলের চেয়েও অনেক বেশি শক্তি ধারণ করবে, যার কিছু ছোট ছোট উদাহরণ কিন্তু আমরা গত কয়েক মাস দেখেছি। আমাদের অভিজিৎ হত্যাকাণ্ড আমরা এখনো ভুলে যাইনি, এবং অভিজিৎ হত্যাকাণ্ডের কয়েকদিন পরেই কিন্তু আরেকজন ব্লগার বাবু হত্যাকাণ্ড ঘটেছে। এগুলো খুব খারাপ ইঙ্গিত বহন করে, যখন রাষ্ট্র ভিন্ন মতকে
দমনের চেষ্টা করে এবং যে কোনো উপায় অ্যাট এনি কস্ট, তখন দেখা যায় সব সব মানুষের মধ্যে এমন একটা ধারণা আসে যে ভিন্ন মত লালন করবার বা ভিন্ন মত প্রচার করবার বা ভিন্ন মত বিশ্বাস করবার স্বাধীনতা বোধহয় থাকাটা ঠিক না। তখনই এ ধরনের ঘটনার জন্ম হয়। আরেকটা বিষয় আমি একটু আনতে চাই, বিএনপির যুগ্ম মহাসচিব, বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ, উনি আজকে বহুদিন ধরে নিখোঁজ। ওনার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন ওনারা নেননি, আবার ওনার পরিবার থেকে দাবি করা হয়েছে যে ওনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে, এবং পরিবারের কিছু যুক্তিও আছে, দারোয়ানের ভার্সন আছে যে যারা বলেছে যে ধরে নিয়ে চোখ বেঁধে নিয়ে গেছে। আবার কিছুদিন আগে ওনার ড্রাইভারকে এবং ওনার যে মানে ওনার সাথে যে ছেলেটা থাকে তাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে কোনো অবস্থান জানবার জন্যে। তো যে কোনো কারণেই হোক, যেই ধরে নিয়ে যাক, তর্কের খাতিরে বলছি, যেই ধরে নিয়ে যাক, তাকে বের করবার দায়িত্ব কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না। আর এই সব হতাশার মাঝেও আমি একটা আশার আলো দেখি, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে স্বচ্ছতাই শক্তি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন নির্বাচনের ফল যাই হোক স্বচ্ছ নির্বাচন হতে হবে, তখন কিন্তু আমরা যারা হয়তো সরকার দলের সব মতের সাথে একমত হই না, আমরা বিরোধী মত পোষণ করি, আমরা কিন্তু আশান্বিত হই। তবে একই সাথে আমি দুঃখ নিয়ে বলি, যখন সরকারের মন্ত্রী বলেন যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট উই হ্যাভ টু উইন দি ইলেকশন, আমাদের ইলেকশনে যে কোনো মূল্যে জিততে হবে, তখন এই কোট আনকোট যে কোনো শব্দটি আমাদের আতঙ্কিত করে। এবং এই যে কোনোটির কিছু নিদর্শন কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, উনি এককভাবে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। আপনি যদি সংবিধানের 118 অনুচ্ছেদ দেখেন, ওখানে নির্বাচন কমিশনকে বলা আছে যেটি প্রধান নির্বাচন কমিশন এবং অন্য নির্বাচন কমিশনারদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান, এবং এখানে ম্যাক্সিমাম 4 জন নির্বাচন কমিশনার থাকতে পারবেন, এবং তারা ঐক্যমতের ভিত্তিতে অথবা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা গত কয়েকদিনে যেটা দেখলাম যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার, যিনি কিনা মনে রাখা ভালো 5ই জানুয়ারি নির্বাচনের পরে উনি এসেছিল পত্রিকায় যে উনি অনুতপ্ত, এবং উনি বলেছিলেন যে আসলে এরকম নির্বাচন বোধহয় ওনার পদত্যাগও করতে চেয়েছিলেন। সেখান থেকে উনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে একটা অন্যরকম রূপ দেখাচ্ছেন আমাদেরকে। ওনার সাথে 12ই মার্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য দেখা করলেন এবং ওনাকে টাইম ফ্রেম বেঁধে দিলেন যে 30শে এপ্রিলের মধ্যে নির্বাচনটি হলে ভালো। উনি আর কারোর সাথে আলাপে গেলেন না, অন্য নির্বাচন কমিশনারদের সাথে, আমি যেটা পত্রিকায় দেখেছি। উনি 28 তারিখে সেই নির্বাচনটি ফিক্সড করে দিলেন। ওনার সাথে যে শতনাগরিক কমিটি, প্রফেসর এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন যে কমিটিটা, সেখানে প্রতিনিধিরা ওনার সঙ্গে দেখা করে ওনাকে অনুরোধ করেছিলেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন 2 দিন পিছিয়ে দেবার জন্য। সেখানেও উনি কোনো কমিশনারদের সাথে আলাপে যাননি, নির্বাচন কিন্তু পেছাতে বলেনি, শুধু বলেছিলেন যে নমিনেশন পেপার সাবমিটের দিনটা উনি একাই করেছেন এবং রিজেক্ট করেছেন, এবং হান্নান শাহর যে লেভেল প্লেইং ফিল্ডের একটি দাবি নিয়ে গেছে, ও ব্যাপারে উনি বলেছেন আমি এই ব্যাপারে কিছু করতে পারবো না। আর ওনার হাতে যে কিছু ক্ষমতা আছে সেটা আমি বলছি, নির্বাচন বিধিমালায় তো বলেই দেওয়া আছে উনি কি করতে পারবেন কি পারবেন না। এছাড়া কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু ওনাকে অনেক বেশি ক্ষমতা দিয়েছে। আপনার একটা মামলা জাজমেন্ট আছে আলতাফ হোসেন ভার্সাস আবুল কাশেম 45 DLR এ আছে, ওখানে বলা আছে নির্বাচন কমিশন যদি মনে করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন বিধিমালায় যা আছে তার সাথে আরো কিছু সংযোগ করে, আরো কিছু নতুন বিধি বা কিছু নিষেধ যোগ বিয়োগ করে যদি সুষ্ঠু নির্বাচন করা যায়, এটা যদি তারা মনে করে তারা সেটা করতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশনের হাত কিন্তু অনেক বড়, তারা যদি চায় তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে পারে। আসবো নির্বাচন কমিশন নিয়ে আমরা আরো আলোচনা করব। আমি একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারির কাছে যেতে চাই। আপনি তো দুজনের আলোচনা শুনছেন, ভিত্তিতে যদি আপনার মতামতটা আপনি আমাদের রাজনৈতিক দলগুলো, এটা রনক জাহান বলেছেন যে একটা প্যারাডক্সিয়াল রোল প্লে করে। একদিকে তাদের অনেক কর্মী বাহিনী আছে, বিশাল একটা জনমত আছে, এবং এই জনমতকে বা কর্মী বাহিনীকে মোবিলাইজ করে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস তারা করে। অন দ্য আদার হ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুগুলো বা ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে রিয়েলিটিতে তারা কখনো নেয় না, কিন্তু ওদিক থেকে তারা ফেইল, এদিক থেকে তারা আবার সাকসেসফুল। একটা প্যারাডক্সিক্যাল রোল। আর 91 পরবর্তী ভূমিটাকে উনি বলেছেন যে ইটস এ কনফ্রন্টেশনাল পলিটিক্স ডিউরিং ইলেকট্রাল ডেমোক্রেসি 91 থেকে অনওয়ার্ডস। তো আমাদের রাজনীতির সংঘাত বা সংঘর্ষটা অনেক বেশি, এবং ওনার বইতেই পেলাম আইন ও সালিশ কেন্দ্রের একটা একটা ডাটা কালেকশনে দেখা গেছে 2002 থেকে 2013 পর্যন্ত ইন্টার পার্টি আওয়ামী লীগ বিএনপি জামাত, আওয়ামী লীগ জামাত
জেপি সব ইন্টার পার্টি ভায়োলেন্স হয়েছে বাংলাদেশে প্রায় 2002 থেকে 2013 প্রায় 1430টি ইন্টার পার্টি ভায়োলেন্স হয়েছে, যেখানে 23,965 জন লোক আহত হয়েছেন। নিহতের সংখ্যাটা বলছি না, কারণ নিহতের মধ্যে আবার ক্রস ফায়ার আর অনেক কিছু আসে। এর মধ্যে মাত্র 7টি ঘটনা জাতীয় পার্টির ইনভলভমেন্ট ছিল, এবং জাতীয় পার্টির সংঘর্ষে মাত্র 41 জন আহত হয়েছে আউট অফ 23,965। অবাক হবেন, ইন্ট্রা পার্টি অন্তর্দ্বন্দ্ব পার্টির মধ্যে সেখানে প্রায় আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে 1266টা অন্তর্দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, 16,514 জন আহত হয়েছে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে। বিএনপি তুলনামূলকভাবে অনেক কম, 613টি অন্তর্দ্বন্দ্ব, এবং সেখানে 11,304 জন অন্তর্দ্বন্দ্বে আহত হয়েছে। জাতীয় পার্টি মাত্র 4টা অন্তর্দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, আর মাত্র 45 জন সেখানে আহত হয়েছে। তো এই যে সংঘর্ষের রাজনীতি, সংঘাতময় রাজনীতি, একটা বইও আছে বদরুল আলম খানের, উনি এত মোটা একটা বই লিখেছে বাংলাদেশে কেন এত সংঘাত হয়, মনস্তাত্ত্বিক কারণ নাকি ডিএনএ প্রবলেম নাকি জিওগ্রাফিক্যাল প্রবলেম। হ্যাঁ, জার্নালিস্ট বদরুল আলম খান। তো ওইখান থেকে না, জার্নালিস্ট না, উনি কানাডার নিবাসী একজন প্রফেসর, উনি একটা বই লিখেছেন, প্রথমা প্রকাশনী থেকে বের হয়েছে। তো সেখান থেকে কিন্তু আমি বলবো আজকের ঘটনাটা আমাদেরকে এটা অনেক স্বস্তি দিচ্ছে। দেখেন, গণতন্ত্রের একটা স্পিরিট আছে, গণতন্ত্র যখন প্র্যাকটিস হবে তখন অটোমেটিক কিন্তু একটা উদার পরিবেশ তৈরি হয়ে যাবে। বিএনপি যখন অবরোধ ডাকলো, এটা সফল অসফল আমি কোনো কিছুই বলবো না, বাট একটা জিনিস অবশ্যই আমি বলবো যে সরকার এটাকে হ্যান্ডেল, সবচেয়ে বেস্ট হ্যান্ডেল হতো যদি তারা আলোচনা করতো, বাট এরপরে যে নেক্সট বেস্টটা তারা কিন্তু সেটা করেছে। তারা করতে পারতো, তাদের বিশাল কর্মী বাহিনী দেশে ছেড়ে দিতে পারতো, তাহলে দেশ অবশ্যম্ভাবী গৃহযুদ্ধের দিকে যেতে পারতো, আর্মি ডিপ্লয় করতে পারতো, সেক্ষেত্রে আরও খারাপ কিছু হতে পারতো। কিন্তু তারা যে বেস্ট সলিউশনটা নিয়েছে, একটা ইলেকশন দিয়ে দিয়েছে, এবং ইলেকশন দেওয়ার ফলে এমন একটি পরিবেশ তৈরি হচ্ছে যে ইলেকশন দেওয়ার কারণে সরকার নিজেও কিন্তু গণতান্ত্রিক হতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন বেগম জিয়া ঘর থেকে বেরোননি, অফিস থেকে বেরোননি, এর প্রথম সংখ্যাটা ছিল, এবং যেটাকে আমি অযৌক্তিক বলবো না যে উনি বের হয়ে গেলেই ওনার অফিসটাকে তালা দিয়ে দেবে সব। আজকে কিন্তু উনি বের হওয়ার পরে ওনার অফিসটিকে ঠিক তালা দেওয়া হয়নি। আজকে উনি পুলিশ যদি কোর্ট যদি ওনাকে জেল হাজতে পাঠিয়ে দিত, সেটা একেবারে বেআইনি হতো আমি বলবো না, হয়তো কিছুটা অযৌক্তিক হতো, তাতে কিন্তু সরকার আবার লুজার হতো, যে সামনের আপকামিং ইলেকশন এটার ইফেক্টটা অনেক বেশি পড়ে যেত। তো দেখেন, উদার গণতান্ত্রিক চর্চা বা একটি স্থানীয় ইলেকশন দেশের রাজনৈতিক মোড়টাকে কত সুন্দর দ্রুত ঘুরিয়ে ফেলছে। এখন এটি বিএনপির জন্য একটি সুযোগ, এটাকে ক্যাপিটালাইজ করার জন্য, আওয়ামী লীগের জন্য এটি একটি সুযোগ, আর জাতীয় পার্টির জন্য এটি একটি সুযোগ। আমাদের অনেক ভালো ক্যান্ডিডেট আছে, আমাদের ববি হাজ্জাজ ভাই আছেন, উনি অক্সফোর্ড থেকে পড়ালেখা করেছেন, বাহুদ্দিন বাবুল আছেন সাংগঠনিক লোক, আরেকজন মিলন আছেন, উনিও অত্যন্ত শক্ত ক্যান্ডিডেট। তো সব পার্টি মিলে একটা ইলেকশন আবেজ উঠে আসছে, এবং ইলেকশন কমিশন, যদি ইলেকশন কমিশন তাদের সংবিধান অনুযায়ী দায়িত্বগুলো বলা আছে, শুধু দায়িত্ব দিয়েছে সংবিধান তাই কিন্তু না, প্রচুর ক্ষমতাও দিয়েছে। রবীন্দ্র ফারানা কিছু বললেন, সংবিধান বলেছে যে ইলেকশন কমিশন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, কিন্তু তারা নিজেরও তো স্বেচ্ছায় কিছু ছেড়ে দিয়েছে। মানসিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এটা সবসময় ইম্পর্টেন্ট, সংবিধানে থাকুক আর যেখানেই থাকুক। এবং এখানে বলা আছে যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশনার যে পরিমাণ লোক প্রয়োজন হবে রাষ্ট্রপতির কাছে সেই পরিমাণ লোক চাবে, এবং রাষ্ট্রপতি সেই পরিমাণ লোক দিতে বাধ্য থাকবেন। বাধ্য শব্দটি বলা নেই, কিন্তু শ্যাল বলা আছে। তাহলে সেখানে তাদের ক্ষমতাটা কি পরিমাণ আপনি দেখেন। আরো একটি বলা আছে, সরকারের সমস্ত অর্গান ইলেকশন কমিশনকে সাহায্য করতে বাধ্য থাকবে। আমাদের দেশে তো উল্টো চিত্র দেখা যায়, যে ইলেকশন কমিশন নিজের ক্ষমতা উল্টা ছেড়ে দেয়। এখানে দুটো জিনিস ছেড়ে দেয়, ঠিক ভয় ছেড়ে দেয়। আসলে এখানে একটা জিনিস হয়, অ্যাপিসমেন্ট থাকে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই টেনুর শেষ হওয়ার পরে আরেকটি টেনুর বা আরেকটি লোভনীয় পদের একটি আকর্ষণ থাকে, এবং সব মিলিয়ে আরেকটি জিনিস যেটি হয়, কোনো কারণে যদি ভোটার না আসে, সেখানে আসলে ইলেকশন কমিশনের খুব বেশি কিছু করার থাকে না। এই ইলেকশনও, মেয়র ইলেকশনে যদি সমস্ত বিএনপি ক্যান্ডিডেট সরে যায়, ভোটার অটোমেটিক কম আসবে। সেখানে বাস্তবে প্র্যাকটিক্যালি ইলেকশন কমিশনের কিছু করার আছে? করার নেই। ওয়ারেন্ট যাদের নামে আছে বা কনভিক্টেড যারা আছে, তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে, বাস্তবে কি তাদের কিছু করার আছে? করার নেই। তবে ওই কথাটি বলা আমি মনে করি ঠিক করেনি, যে কারো যদি ওয়ারেন্ট থাকে তাকে অ্যারেস্ট করা হবে, আমরা কি করব, এটি বলার কারণে পরে আবার তারা একটু সেটব্যাক করেছে, জেল থেকেও কেউ ইলেকশন করতে পারে, এতে কোনো অসুবিধা নাই। তো আসলে এই জিনিসটা হলো, তারা মনস্তান্ত্রিকভাবে তাদেরকে ফিল করতে হবে যে আমরা ইম্পর্টেন্ট। তারা যদি ফিল না করে যে আমরা ইন্ডিপেন্ডেন্স, তাহলে ওই আইন দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আসলে আসে না। দেয়া আছে, তারা যদি প্রয়োগ না করে। জি,
আমি শামীম ভাই আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে এখানে আমাদের আজকে আলোচনাও কিন্তু দেখা যাচ্ছে একটি সমঝোতার সুর, একটি সবার মধ্যে এক ধরনের একটু ছাড়ের সুর, সেটা কিন্তু আমাদের এই ছোট পরিসরও দেখা যাচ্ছে। তো আমরা 5 জানুয়ারি নির্বাচনের পর একটা বছর কিন্তু দেখেছিলাম দেশটি খুব শান্ত ছিল, এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম শান্ত বছর ছিল কিন্তু গত 2014 সালটি। কিন্তু আমরা যেটা দেখেছি যে সেই শান্তর মধ্যে কিছু অশান্ত কিছু বাক্য সবসময় আমরা যে বিরোধী দলের মাঝে ভেঙে গেছে, তাদের আন্দোলনের মুরদ না ইত্যাদি তো অনেক কথা শুনেছি, ভাইস ভার্সা স্যাটায়ার করে, হ্যাঁ স্যাটায়ার করে বলেছে, এবং ভাইস ভার্সা আবার বিএনপির পক্ষ থেকেও হুঙ্কার দেওয়া হয়েছে দেখে নেব বা আমরা আন্দোলন করব। বিরোধী দলের পক্ষ থেকে হুঙ্কারটা কিন্তু খুব এটা হতে পারে, সেটা উত্তরটা আপনি দিবেন। তো আমার মনে হয় কি এই যে এখন যে আবার একটি মোটামুটি সমঝোতার সুর বা যেটা জাতীয় খুব পছন্দ করছে, কারণ 3 মাস ধরে একটি অনিশ্চিত অবস্থায় থাকার পরে কিন্তু এখন সবাই একটু হাফ ছেড়ে বাঁচছে, রাস্তায় গেলেই বোঝা যায় যে মানুষ যে বেরিয়ে আসছে, ছাত্রছাত্রী স্কুল কলেজে যাচ্ছে। তো আপনার কি মনে হয় যে আবার সেই ধরনের রেটোরিক, পলিটিক্যাল রেটোরিক বলে আমরা এটা আসলে উড়িয়ে দেওয়ার আসলে ঠিক হবে না, সেটা কিন্তু পরিস্থিতিকে আরো ডেটোরেট করে? আপনার কি মনে হয় সেটা উচিত হবে? দুই দলের পক্ষ থেকেই বলছি আমি, মানে এই যে একটি সুন্দর একটি পরিবেশ সামনে, ইলেকশনকে সামনে রেখে পরিবেশটা ঠিক রাখার কি পলিটিশিয়ানদের দায়িত্ব কিনা? এটা তো অবশ্যই, এবং এটি আমি মনে করি যে সবচেয়ে বেশি এই দায়িত্বশীলতার জায়গায় ভূমিকা রাখতে হবে সরকারকেই। কারণ সরকার নির্বাচিত, জনগণের রায়ে নির্বাচিত। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগও কিন্তু সরকারেরই হাতে। আবার পাশাপাশি প্রধান বিরোধী দল, যদিও এখানে শামীম পাটোয়ারি সাহেব আছেন, সংসদের প্রধান বিরোধী দল কিন্তু জাতীয় পার্টি, যেটি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের উপদেষ্টা এখানে আছেন। আর রাজপথের যে প্রধান বিরোধী দল এটি কিন্তু বিএনপি। এখন বিএনপি শুধুমাত্র সরকারের বিরোধিতা করবে, সরকারকে টেনে হেসড়ে নামাতে হবে, 5ই জানুয়ারি নির্বাচন সংবিধান সম্মত হয়নি, 5ই জানুয়ারি নির্বাচনের বৈধতা নেই, এই সরকারের বৈধতা নেই, এই ধরনের অযৌক্তিক কথা বলে সরকারের বিরুদ্ধচারণ করে ক্ষোভ প্রকাশ করে এই বোকো হারাম স্টাইলে নাইজেরিয়ার বানাতে হবে বাংলাদেশকে বানাতে হবে সেই তালেবান স্টাইল, বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের আইএসদের সাথে ইন্ট্রোডিউস করতে হবে, বাংলাদেশকে গণতন্ত্রকে কবর রচনা করতে হবে, বাংলাদেশের মানুষকে নির্বিঘ্নে চলাচল বন্ধ করে দিতে হবে। এই যে অগণতান্ত্রিক একটা আচরণ, মনোভাব, এটি দিয়ে এই 93 দিনের আন্দোলনে আমার মনে হয় বেগম খালেদা জিয়াও বুঝতে পেরেছেন যে জনগণ তার সঙ্গে ছিল না। কিন্তু 3 বারের একটি প্রধানমন্ত্রী, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং রাজপথের প্রধান বিরোধী দল, এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে, বদল হলে জনগণের ম্যান্ডেট কোন দিকে যাবে তা তো বলা যায় না। তিনি সম্ভাবনাময়, এই দেশে আবার বিএনপি কিন্তু যে কোনো মুহূর্তে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো তাদের পরিস্থিতি, সম্ভাবনা সবই আছে। সেরকম একটি দলের প্রধান হয়ে তার 93 দিন কিন্তু অ্যাকচুয়ালি লাগলো যে জনগণ তার আন্দোলনে আছে কি নাই এটি বুঝতে। তো এই ধরনের পরিস্থিতিতে যদি উনি অন্ধকারে ডুবে থাকেন, তাহলে সরকার একা দায়িত্ব পালন করে ওই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারবে না। বিরোধী দলকেও, বা রাজপথের বিরোধী দল বিএনপিকে, আমি বিএনপি বলতে চাই, বিএনপিকেও বুঝতে হবে যে তাদেরকে এখন কার্যকর বিরোধী দল এবং জনগণকে সঙ্গে নিয়ে, তাদেরকে জনভিত্তিক ইস্যু নিয়ে, জনগণের যেসব মৌলিক ইস্যু আছে সেই মৌলিক ইস্যু পূরণের দাবিতে এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে তাদেরকে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। কাজ সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে গত 93 দিন যেটি করেছে সেটি যদি বিএনপি করতে চায়, আর সরকারও যদি বিএনপিকে এই 93 দিনের মতো আবার নতুন করে সুযোগ দিয়ে জনগণের কাছে বিএনপির আসল ভাবমূর্তিটা প্রকাশ করতে চায়, তাহলে সরকারও লাভবান হবে না। কারণ 93 দিনে বিএনপি কিন্তু বুঝিয়ে দিয়েছে যে জনগণ তার সঙ্গে থাকুক বা না থাকুক, 93 দিনে কিন্তু তারা দেশটাকে অ্যাটলিস্ট যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, তারা অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা জীবন ব্যাহত করেছে, তারা এই অগ্নিসংযোগ হোক, পেট্রোল বোমা হোক, যাই হোক,
তারা দেশের অর্থনীতিকে বিধ্বস্ত করেছে, প্রায় 1.5 লাখ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি করেছে। যেটা আমি বলছিলাম যে দুই পক্ষই হয়তো 92 দিন পরে এসে বুঝতে পারছে সরকারকে। আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি যতদূর জানি, যতদূর চিনি অ্যাজ এ সাংবাদিক, উনি অত্যন্ত ভিশনারি একজন লিডার। উনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে তার একটা আন্তরিক প্রচেষ্টা আছে। উনি জনগণের নেত্রী, উনি অন্তত দেশের এই ক্ষতি চাইতে পারেন না। উনি অন্ততপক্ষে ওনার ভীষণ পূরণের স্বার্থে হলেও বিএনপিকে আমলে নিয়ে, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে বিএনপিকে একটি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করে দিবেন, বিএনপিকে গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আমরা লক্ষণও দেখতে পাচ্ছি দিবেন, অনেক ধন্যবাদ। এবং উনি ওনার উন্নয়ন পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন। সেটাই করতে হবে, আসলে গণতান্ত্রিক দেশে তাই করতে হয়। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আপনার নাম পরিচয় দিয়ে আপনি দ্রুত প্রশ্নটি করুন, তারপরে আমরা একটি বিরতিতে যাব। আমার নাম বাবু, গাজীপুর থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে ফারহান আপুর কাছে, যে নেতৃত্ব বাসায় চলে গেলেন, কিন্তু মাঝখানে যে এতগুলা লোক মারা গেল, এতগুলা লোক পঙ্গু হলো, এত দেশের ক্ষতি হলো, এই দায়িত্ব কে নিবে? জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেবেন, তবে একটি বিরতির পরে। আমরা দর্শক একটি নিচে ছোট্ট একটি বিরতি দেখছেন নিটোলটা টাওয়ার ডেমোক্রেসি। ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। নিটোলটা টাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আলোচনা করছি বেগম জিয়ার ঘরে ফেরা ও সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে। আর আলোচক হিসেবে আছেন সাংবাদিক শাবান মাহমুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার প্রতি একটি প্রশ্ন ছিল বিরতির আগে একজন দর্শকের, যে এত প্রাণহানি, এত আহত, কি পেল আসলে বিএনপি? হ্যাঁ, আমরা যদি 2রা এপ্রিল 2015 মানব জমিনটা দেখি, সেখানে পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2010 থেকে 2014 এই 5 বছরে 20,975 জন মানুষ খুন হয়েছেন। চলতি বছর 3 মাসে, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে অন্তত 1000 জন খুন হয়ে গেছেন। এবং সারা দেশে প্রতিদিন গড়ে 14 থেকে 15 জন খুন হচ্ছে। ওদিন মানব জমিনের হেডিংটা এসেছিল গড়ে 15 জন খুন। এটা হচ্ছে আমাদের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং আপনারা যদি অধিকারের রিপোর্ট দেখেন, সেখানে বলা হয়েছে যে গত 3 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 68 জন এবং গুমের শিকার 32। এই গুম বা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো বিএনপি করেনি, বা এটা কোনো রাজনৈতিক দলের পক্ষেও করা সম্ভব না। এটা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি যদি বিএনপির নেতাদের নাম আমি বলি, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন, খোকন, হিরু, পারভেজ, নাম কয়েকটা বলছি, এরকম হাজার হাজার নেতাকর্মীকে তৃণমূলে গুম করে ফেলা হয়েছে। বলা হয়েছে পুলিশ, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে আসে, সাদা পোশাকে তুলে নিয়ে যায়, তারা আর ঘরে ফেরে না। তো আমরা কিছুদিন আগে পর্যন্ত একটা স্লোগান দিতাম যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এখন বোধহয় স্বাভাবিক সৎকারের গ্যারান্টির দিকে আমাদের আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি। এটা বলি যে এই যে পেট্রোল বোমা, যে এত লোক মারা গেল, এখন পেট্রোল বোমা এটা কে মারছে, কে ছুঁড়ে ফেলছে, এটা বের করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। হ্যাঁ, আন্দোলনে ডাক দিয়েছে, কিন্তু তাহলে কেন আমরা কিছু কিছু পত্রিকায় দেখেছি যুবলীগ এবং ছাত্রলীগের নাম? আমরা এখানে শাবান ভাই আছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশ প্রতিদিনে দেখেছি, নিউ এজে দেখেছি, এরকম এই নামগুলো তো একটাও আসার কথা না যুবলীগ ছাত্রলীগের। তাহলে দেখতে হবে এই আন্দোলনটায় পেট্রোল বোমা মেরে কারা বেনিফিশিয়ারি হচ্ছে। বিএনপি তো নিজের গায়ে নিজে জঙ্গি তকমা লাগানোর কথা না, বেনিফিশিয়ারি তো হচ্ছে গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্ট চেষ্টা করছে বিএনপিকে একটি জঙ্গি সংগঠন হিসেবে দেখানোর জন্য, যাতে তাদের আলোচনা বা বারবার যে সংলাপের কথা এসছে, সংলাপ তো এখন একটা গালি হয়ে গেছে, যে আলোচনায় বিএনপি চেয়ারপারসন আহ্বান করছিলেন সরকারকে যে আসেন বসি, একটা রাস্তা বের করি। বিএনপির গায়ে যদি সেই জঙ্গির তকমাটা লাগানো যায়, তখন সরকারের কিন্তু আর বিএনপির সঙ্গে বসবার কোনো দায় থাকে না। তো কিছুদিন আগে আমরা দেখছিলাম ইয়েমেনে যে যুদ্ধ হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছে সংলাপের মাধ্যমে সমাধান করে। এটা যদি ওনারা নিজেদের ক্ষেত্রে আরোপ করতেন, অ্যাপ্লাই করতেন, তাহলে বোধহয় অবস্থা এত দূর খারাপ হয় না। আর গত 3 মাসে কি ঘটেছে সেটা তো দেশবাসী নিজেই দেখেছে। আপনি কিন্তু একটা প্রশ্ন করেছিলেন যে 2014 সালটা ছিল বাংলাদেশের ইতিহাসে খুব শান্ত এবং চমৎকার একটি বছর। হ্যাঁ, কারণ যখন 5ই জানুয়ারি নির্বাচনটি হয়ে গেল, তখন মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন এবং পরবর্তীতে আলাপ আলোচনার ভিত্তিতে আরেকটি নির্বাচন সবার অংশগ্রহণে হবে, এবং সেই অপেক্ষাতেই কিন্তু বিএনপি ছিল। এবং বিএনপি 2014 সালে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে,
বিএনপি চেয়ারপারসন নিজেই উপস্থিত ছিলেন 11টি জনসভা, এবং সেখানে কিন্তু কোনো রকমের কোনো নাশকতা বা কোনো রকমের কোনো অসুবিধা হয়নি, বিএনপি করতে পেরেছে। কিন্তু যখন গণতন্ত্র হত্যা দিবস 5ই জানুয়ারি বিএনপি পালন করতে গেল 2015 সালে, তখন দেখা গেল 3রা জানুয়ারি উনি যখন অফিস থেকে বের হওয়ার উদ্যোগ নিলেন অসুস্থ রিজভিকে তার কেন্দ্রীয় কার্যালয় পল্টন কার্যালয়ে দেখতে যাওয়ার জন্য, তখন তাকে কিন্তু থামিয়ে দেওয়া হলো ইটের ট্রাক, বালুর ট্রাক দিয়ে। সবাই জানি 3 মাস এগুলো আমরা সব জানি। এবং এই আমার প্রশ্নটি আপনার কাছে, সেটি যেটা আমি শাবান মাহমুদকে করেছিলাম, যে এখন যে একটি শান্ত পরিবেশ আমরা দেখছি 28 এপ্রিলকে সামনে রেখে, যে এই অবস্থাটায় দুই দলের পক্ষ থেকেই কোনো উস্কানিমূলক বক্তব্য যাতে না আসে, সেটা কি তাদের উচিত হবে কিনা? আমি কিন্তু আমার বক্তব্য শুরুটাই করেছিলাম 3টা পজিটিভ নিউজ দিয়ে। এক হচ্ছে বেগম জিয়া ফিরে গেছেন তার বাড়িতে জামিন নিয়ে, 2 হচ্ছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে, এবং 3 হচ্ছে একটি নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনে 2টো বৃহৎ দলই অংশগ্রহণ করছে। কিন্তু নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সেই বিষয়ে কিন্তু, বা লেভেল প্লেইং ফিল্ড বা সমতল ভূমি, যে ভাষায় আপনি বলেন না কেন, সেটার নিশ্চয়তা দেবার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। কিন্তু আজ পর্যন্ত আমরা যা দেখছি এটা দিতে কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনের প্রসঙ্গে আবার একটু আপনার কাছে আসবো, যেটা আপনি বলছিলেন যে তাদের হাতে যে এই ক্ষমতাটা আছে সেটা তো তারা আসলে অ্যাপ্লাই করছেই না, উল্টা আরো ক্ষমতা কিছু ছেড়ে দিচ্ছে। তো এই অবস্থায় তারা আসলে লেভেল প্লেইং ফিল্ড তাদের পক্ষে দেওয়াটা আসলে কতটা সম্ভব হবে? দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভোটের আগের লেভেল প্লেইং ফিল্ড, একটা হচ্ছে ভোটের দিনের লেভেল প্লেইং ফিল্ড। ভোটের আগের লেভেল প্লেইং ফিল্ডটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনো সরকারের আমলেই কোনো নির্বাচন কমিশন বাংলাদেশে দিতে পারেনি। এটিকে মেনে নিয়েই বিএনপি জাতীয় পার্টিকে ইলেকশন করতে হবে, যে কিছুটা ডেভিয়েশন থাকবেই, কিন্তু ভোটের দিনের যে মেইন লেভেল প্লেইং ফিল্ড, এটা ইম্পর্টেন্ট। ওখানে রিগিং হচ্ছে কিনা, রেজাল্ট শিট চেঞ্জ হচ্ছে কিনা, অথবা যেখানে সরকার বিরোধী ভোট বেশি পড়ার কথা ওখানে কোনো বোম ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে কিনা। যদি ভোটার ভোট কেন্দ্রে আসে তাহলে আমার বিশ্বাস সেক্ষেত্রে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর যদি কোনো কারণে ভোটার না আসে, সেখানে আসলে ওই মুহূর্তে নির্বাচন কমিশন, সরকার, কাউকেই দোষারোপ করার কিছু থাকে না। এটা আমাদের রাজনৈতিক দলের ব্যর্থতা হবে যে আমরা আমাদের সমর্থকদের, আমাদের ভোটারদের আনতে পারিনি। এবং আমি মনে করি জাতীয় পার্টি এবং বিএনপির এখন এটাই মূল টার্গেট হওয়া উচিত, তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। কারণ যখনই ভোট কাস্টিং হয়ে যাবে তখন ওই কাস্টিং ভোটের বিপরীতে আপনি কিন্তু কোনো জাল ভোট দেওয়ার সুযোগ থাকবে না অ্যাপারেন্টলি। প্লাস যখন ভোটার সমাগম থাকবে কেন্দ্রে, সেখানে রিগিং করা এটি দৃশ্যমান এতগুলো মিডিয়ার সামনে, এত লোকের সামনে। কিন্তু একটা ফাঁকা ভোট কেন্দ্র 5ই জানুয়ারিতে যেটা আমরা দেখেছি, আমার নিজের আসনেই আমি দেখেছি সুন্দরগঞ্জে, ঠিক 12টা পর্যন্ত কোনো লোক নেই, 12টার পরে এসে সিল মেরে এটাকে করে দিও। তো যদি ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে এটা করা সহজ, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এত স্ট্রেংথ নাই যেটাকে তারা ঠেকাবে। কিন্তু যখন সব পার্টি থাকবে, সবার পোলিং এজেন্ট থাকবে, এবং বাইরে উৎসুক জনতা থাকবে যে আমার কেন্দ্রের রেজাল্ট আমরা জেনে যাব, রেজাল্টটা কি হলো ঘোষণা দিয়ে যান, জনগণের একটা চাপে এক্স্যাক্টলি জনগণের ফ্লোর বাইরে প্রশাসন, নির্বাচন কমিশন কেউ কিছু করতে পারবে না। এবং আমার মনে হয় না, আমি খুব সুনিশ্চিতভাবে বলবো, আমার ধারণা বঙ্গবন্ধু কন্যা এই ইলেকশনটা খুব ফেয়ারলি করার একটা কমিটমেন্ট তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার সিমটমগুলো দেখতে পাচ্ছি। আরেকটি যেটা আমি বলবো, যে গণতান্ত্রিক পরিবেশে আমরা একটা ভালো দিকে যাচ্ছি এখন অনেকদিন পর। জন অ্যাডামস নামে আমেরিকান একজন প্রেসিডেন্ট, উনি বলেছে ডেমোক্রেসি একটা সুইসাইডাল টেন্ডেন্সিতে থাকে, কিছুদিন পর পর এটা আত্মহত্যা করে। আমরা কিন্তু সেটা খুব কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিলাম, আত্মহত্যার খুব কাছাকাছি। সেখান থেকে কিছুটা এখন আবার ব্যাক করার চেষ্টা হচ্ছে, এবং এটা খুব ভালো উদ্যোগ। তো সেখানে অবশ্যই গণতন্ত্রটা উদার গণতন্ত্র হতে হবে। অনুদার গণতন্ত্র পৃথিবীতে কোথাও টিকে নেই। পৃথিবীতে যখন গণতন্ত্র অনেকদিন চলার পরে প্রথম হোঁচট খেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, কারণ হিটলার নিজেও কিন্তু খুব ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়েই ক্ষমতায় আসছেন, এবং আসার পরে উনি 10%, 5% জিউস যারা ছিলেন বা মাইনরিটি ছিলেন তাদেরকে এলিমিনেট করে দিলেন। তো এরপরে আসতো যে না, শুধু মেজরিটেরিয়ান রুল দিয়ে ডেমোক্রেসি চলবে না, ইট হ্যাজ টু বি এ প্লুরালিস্টিক সোসাইটি। যারা ভোটে জিতবে বা সরকারে থাকবে তারাই সব সিদ্ধান্ত নেবে তা না, তাদের উপর কিছু লিমিটেশন থাকবে, পাবলিক অপিনিয়ন, ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, অল দিস থিংস, সব কিছু মিলিয়ে একটা প্লুরালিস্টিক সোসাইটি যদি আমরা করতে না পারি, তাহলে যে সংঘাতময় রাজনীতির যে ডাটাগুলো আমি দিলাম, এটা বাড়তেই থাকবে এবং দেশ পিছাতেই থাকবে। এখনও আমি মনে করি, যদিও আমার এখানে দায়িত্ব নিয়ে বলা উচিত না, আমি বিএনপির পক্ষে আসিনি, যে জামাত এবং বিএনপি তাদের আন্দোলনের সর্বোচ্চ শক্তি বা স্ট্রেংথ এখনো শো করেনি। অন দ্য আদার হ্যান্ড, সরকারও আন্দোলন দমনের সর্বোচ্চ স্ট্রেংথ এখনো শো করেনি। ইমাজিন কিছুদিন পরের একটা সিচুয়েশন যেখানে এই দুটো সংঘাতময় পক্ষ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, তখন দেশের অবস্থাটা কি হবে? সেটা আমরা ভাবতেও চাই না, সেটা আসলে আমরা ভাবতেও চাই না। জি শাওন ভাই, না, আমি জাতীয় রাজনীতিতে যে সংঘাতময় পরিস্থিতি, পরস্পর বিরোধী দোষারোপ চলে আমরা দেখি, বিশেষ করে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে। এখন আমি অন্ততপক্ষে দেখি যে বিভিন্ন টক শোতেও এরকম চুক্তি পাল্টা যুক্তি দিয়ে একই চিত্র আমরা দেখি, যে এখান থেকে একটা সলিউশন আসার কথা।
যেমন ব্যারিস্টার ফারহানা যেভাবে বলছিলেন যে বিএনপি তো আর সুইসাইডাল বা ব্ল্যান্ডার করবে না, যে এই পেট্রোল বোমা তারপরে হামলা আদার্স এগুলো করলে তো তাদেরই আন্দোলন বিতর্কিত হবে, তাহলে এটি যুবলীগ বা ছাত্রলীগ বিভিন্ন পত্রিকার উদাহরণ দিয়ে উনি নিজের থেকে বলেননি যে তারা জড়িত কিনা। তা কাজেই উনি পরোক্ষভাবে দায় চাপাতে চেয়েছেন যুবলীগ ছাত্রলীগের উপরে। আবার পাশাপাশি তাহলে তো এই প্রশ্নটিও আসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এই বিভিন্ন তৃণমূলে বা ঢাকায় অন্যান্য জায়গায় যে গুমগুলো হচ্ছে, সরকার তো চাবে না যে সরকারের ভাবমূর্তি নষ্ট হোক, তাহলে এই পরিচয় কারা দিচ্ছে? এই যে এই পাল্টা যুক্তি কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। কাজে আমরা এই যুক্তি পাল্টা যুক্তিতে না গিয়ে আসলে সহ অবস্থান এবং একটি সমঝোতা সবচেয়ে বড় কথা। আর গাজীপুর থেকে কিন্তু একজন প্রশ্ন করেছেন যে যে প্রায় 150 লোক মারা গেল, নেত্রী চলে গেলেন তার বাসায় বা বাড়িতে, 93 দিন তো বাংলাদেশ অবরুদ্ধ হয়ে থাকলো, এখন দায় তিনি নেবেন কিনা? ফারহানা তার মতো করে জবাব দিয়েছেন বিএনপির পক্ষ হয়ে। কিন্তু আমার তো মনে হয় যে 2001 থেকে 2006 সালও বিএনপি ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ দাবি করে আসছে এবং এখনও দাবি করে যে ওই সময় 26,000 দলীয় নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বিএনপির ওই রেজিমে, বিএনপি জামাতের সময়। তখন দায়টা কিন্তু বেগম খালেদা জিয়া বা বিএনপি স্বীকার না করলেও বা না নিলেও বাংলাদেশের জনগণ এতটাই রাজনীতি সচেতন, তারা ওই 2008 সালের নির্বাচনে কিন্তু দায় কে নেয় সেটি তাদের ভোটের মাধ্যমে দিয়েছে। আবার এই যে 150 মানুষ মারা গেল না, বাংলাদেশের মানুষ এত রাজনীতি সচেতন, আপনি দেখবেন যে কেউ দায় নেক বা না নেক একটি ফেয়ার ইলেকশন দেন, যে প্রকৃত দায়ী তার ঘাড়েই চলে যাবে ভোটের মাধ্যমে। বাংলাদেশের মানুষ কিন্তু ব্যারিস্টার ফারহানা, তারপর ব্যারিস্টার শামীম, তারা তো লন্ডনে পড়াশোনা করেছে। আপনি আমি সাংবাদিকতার সূত্রে কিন্তু বিশ্বের অনেক দেশে গিয়েছি, উন্নত রাষ্ট্র, গণতান্ত্রিক সংস্কৃতি, সরকার কাঠামো আমরা জানি কিন্তু কম বেশি। আমি একটি উদাহরণ দেব, আমি সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক ইভেন্ট কভার করতে গিয়েছিলাম। আমি জেনেভা থেকে জুরিকে ট্রেনে যাচ্ছি, আমার পাশে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট বসা, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হু ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অফ সুইজারল্যান্ড। হি কুড নট গিভ দ্য অ্যান্সার। রিয়েলি সে বলছিল যে আই ডোন্ট নো। মানে ভোটের প্রতি তাদের ন্যূনতম আকর্ষণ, কে সরকার গঠন করলো কে গঠন করলো না। কাজেই বাংলাদেশের মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই, দায় কাউকে না কাউকে নিতে হবে। যারা সত্যিকার অর্থে দায়ী, ইনভলভ, তাদেরকে দায় স্বীকার করুক বা না করুক, প্রতি 5 বছর পর পর যে নির্বাচনটি আসবে ওই নির্বাচনের ভেতর দিয়েই প্রমাণ হবে যে কারা দায়ী। রাজনীতিবিদরা আসলে মুখে না বললেও তারা ঠিকই জানেন যে বাংলাদেশের মানুষ আসলে বোকা নয়, অনেক বেশি রাজনীতি সচেতন। যে আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন লিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানাতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন ourdemocracy@rtvbd.tv তে। আবারও দেখা হবে একই সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।